আমার যিনি গেস্ট আজকের, তিনিও প্রথম এরকম কোনো কাইন্ড অফ ইন্টারভিউ, নানা ধরনের ইন্টারভিউ দিয়েছেন, বিশেষ করে একাডেমিক ক্ষেত্রে বা তার ভ্যাকেন্সি জব জব এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বা জবের জন্য আর কি, জব রিক্রুটমেন্টের প্রসেসে এরকম নানা সময় ইন্টারভিউ দিয়েছেন, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম তার জন্য এটা আর কি। তো তিনিও নিজেও নার্ভাস ফিল করছেন। হাউএভার, তো এরকমই শুরু হয় প্রত্যেকটা মানুষের জীবনে, নানাভাবে শেখা মানুষের, পরতে পরতে বা লাইফের স্টেপে স্টেপে আর কি। তো শুরুতেই আমি আমার আজকের যিনি গেস্ট তার জন্য দু একটি কথা না বললেই নয়। তো আমি যখন শিক্ষকতা জীবন, শিক্ষকতা পেশা শুরু করলাম, সেই সময়টার কথা। আম, একটি মেয়ে প্রায়শই ক্লাসে আসছে, মাঝে মধ্যে বের হয়ে যাচ্ছে। অনেক সময় যে শৈশব কৈশোরের পদার্পণ করে একটি মানুষের যে উচ্ছ্বাস, আনন্দ, হাসি খুশি, বা অনেক সময় গম্ভীর হয়ে যাওয়া, অনেক সময় আম, অযথাই চিৎকার চেঁচামেচি করা, এরকমটা অনেকটাই আমি দেখেছি। যদিও অনেক আগের স্মৃতি, আমি অনেক কিছুই ভুলে গেছি, তারপরেও মনে হয় পাশাপাশি নানা স্মৃতি রয়েছে, তো সেগুলো আমরা রোমন্থন করব পরতে পরতে। আমাদের যে প্রশ্নগুলো থাকবে, সেই কোশ্চেনের মধ্যে অনেক কিছুই উঠে আসবে। তো এরকমটাই দেখেছি। আমার যিনি অতিথি, আজকের আমাদের অতিথি সুমাইয়া সুমি, সুমি নামেই আমরা সবাই তাকে চিনতাম বা এখনো চিনি। তো সুমি, আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা। আপনি সেই সুদূর প্রবাস থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আম, আপনি যে আহ, সম্মতি দিয়েছেন যে আমাদের সাথে কথা বলবেন বা সবার সাথে শেয়ার করবেন আপনার জীবন, আপনার যে বর্তমান সময়, অতীতের যে সময়গুলো গিয়েছে, ভালো মন্দ মিলিয়ে সবকিছু। তো এর জন্য আমরা সবাই আপনার কাছে খুবই কৃতজ্ঞ, আন্তরিকভাবে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি আমাদের যারা শুনছেন এই মুহূর্তে সবাই ভালো আছেন আর কি। তো আহ আপনাকে প্রথমেই আমি যেটা আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি কোথায় আছেন বর্তমান সময়, আপনি কোন দেশে অবস্থান করছেন, এবং আহ, সেখানকার যে এরিয়া, সেই এরিয়াটা সম্পর্কে যদি বলতেন আর কি। আচ্ছা, ঠিক আছে। আমি এখন বর্তমানে ইতালিতে আছি। আর এরিয়া হচ্ছে ভেনিস শহরে। ওকে, ইতালির খুবই প্রসিদ্ধ একটি নগরী, ইতালির ভ্যানিস, আম, যেটা আমরা বিভিন্ন সময়ে বিশেষ করে বিজনেসের কথা, বিজনেস পড়াতে গিয়ে, ব্যাংকিং পড়াতে গিয়ে বিশেষ করে আম, সেটা ভ্যানিস শহরের নামটাই প্রথমে আসে আর কি, তাই না? সো জি। তো আপনি ইতালির ভ্যানিসে আছেন, যদিও আমি এখানে উল্লেখ করেছি যে আপনি জার্মানির বার্লিনে আছেন। তো নিশ্চয়ই আপনি জার্মানির বার্লিনে শুরুতে গিয়েছিলেন, আমি যতদূর জানি। তো সেটাই আমরা এখানে দিয়েছি টাইটেলে, জার্মানির বার্লিনে আপনি ছিলেন। তো জার্মানির বার্লিন থেকে কতদিন আগে আপনি ইতালির ভ্যানিসে গিয়েছেন? আম, আমার শুরুটা বার্লিন থেকেই। আর আমি এখানে আছি হচ্ছে আম, বার্লিনে আমি 1 বছর ছিলাম। তারপর 3 বছর ধরে, আমি 3 বছরের উপরে 4 বছর ধরে আমি প্যারিসে, ইতালির। ওকে, দ্যাটস গ্রেট। আহ, তো এখন আপনি কি করছেন, মানে এখন কি আপনি পড়াশোনার মধ্যে আছেন, নাকি আপনি কোনো জব করছেন, বা পড়াশোনার পাশাপাশি তো জব করেনি আপনারা, কিন্তু আপনি কি এখন প্রফেশনাল, আর আপনি এখনো স্টাডিজ এর মধ্যে আছেন? আমার স্টাডি শেষ। আমি এমবিএ কমপ্লিট করেছি। এখন জবে আছি। আমি 2টা জব করি, প্লাস হচ্ছে উইথ বিজনেস। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে আমরা বলতে পারি যে সুমি অনেক বড় হয়ে গেছে, তাই না? মাশাল্লাহ, মোটামুটি। খুবই ভালো। আচ্ছা, তো আমরা আপনার উত্তরোত্তর মঙ্গল কামনা তো করবোই সবসময়, বা করি সবসময়। তো আমার কিছু জানার আছে আপনার ব্যাপারে। যেমন আপনি আহ, কোন বছর এবং আম, কোন বিষয় পড়তে গিয়েছিলেন, এটা হলো একটা ব্যাপার। এটা আগে বলেন, তারপর আমরা বাকি জিজ্ঞেস করবো। আম, আমি হচ্ছে 2021-এ, আর 18ই অক্টোবর আমি আসি বার্লিনে।
আর পড়াশোনার আমার সাবজেক্টটা ছিল হচ্ছে ইকোনমিক্স ফর মাস্টার্স এর জন্য। ওকে, দ্যাটস গ্রেট। অনেক ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন আমি যেটা বুঝতে পারছি। তো আম, এখন একটা প্রশ্ন আসবে যে আপনি দেশের বাইরে কেন পড়তে চাইলেন? এখানেও তো অনেক সুযোগ ছিল, অনেক বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, নানা বিশ্ববিদ্যালয় আছে। তো কেন বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আপনার জন্য যদি বলি, কারণ আমি দেখেছি যে আপনি পড়াশোনায় অতটা মনোযোগ দিতে চাইতেন না আর কি। আমরা অনেক জোর জবরদস্তি করে বকা টকা দিয়ে, আমি অনেক ফোন টোন দিতাম, মান্নান স্যার আপনাকে বকা দিত দেখা হইলি, হ্যাঁ। তো আপনি এটা করতেন। তারপরে ক্লাস ফাঁকি দেওয়া, এই বসুন্ধরা সিটিতে চলে যাওয়া, এগুলো আপনি করতেন মাঝে মধ্যেই। আমরা ওখানে যখন যেতাম তখন দেখতাম যে এখানে তো সুমি আছে, পাশাপাশি আরো অনেকে আছে আর কি, ঘুরতে গিয়েছে বা ক্লাস না করে ওখানে বসে আছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে। এরকম একটা ছিলেন আপনি। যে জানেন যে দেশের বাইরে, বিশেষ করে জার্মানি, যেটা আমি জানি যে জার্মানিতে অনেক বেশি লেখাপড়া করতে হয়, অনেক টাফ লাইফ, জার্মান ল্যাঙ্গুয়েজ অল টুগেদার। আপনি কেন মনে হলো যে আপনাকে এই যে একটা স্বাধীন চেতা জীবন সেটা রেখে এই মানে সুদূর প্রবাসে এবং একটা কষ্টের একটা বাঁধনে আপনি নিজেকে বেঁধে ফেলবেন, এটা কেন? উম, প্রথমত স্যার, এখানে অনেকগুলো রিজন আছে, বাট এই ডিসিশনটা যে হঠাৎ করে নিয়েছি তা না। আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন আমি আমার ভাইকে বলছি যে আমি অ্যাব্রোডে যাব, এবং আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করে আমার বাকি সময়টা আমি দেশের বাইরেই থাকবো। আচ্ছা। তো ওই যে দেখা যায় না, ইন্টারমিডিয়েটের পর থেকে আমার একটা নিজের কোচিং সেন্টার ছিল, আমি 2টা পত্রিকাতে লেখালেখি করতাম। সো ওইভাবে আমার ইউনিভার্সিটিতে সময় দেওয়া হয়নি, বাট পড়াশোনা যতটুকু সম্ভব আমি করেছি, কারণ আমি তো অ্যাব্রোডে যাব, এটা আমার মাথায় আছে। তো ওইভাবেই আমি প্রস্তুতি নিয়েছিলাম। আচ্ছা, তো তার এর মানে প্রধান কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে একটা মানে শক্ত একটা ভবিষ্যতের জন্য, আমার একটা হচ্ছে সেফটি ক্যারিয়ারের জন্য অ্যাব্রোড ইজ দ্য বেস্ট অপশন ফর মি। ওকে। তো বিদেশে পড়াশোনা মানে পাশাপাশি হচ্ছে যে শুধু একটা আন্তর্জাতিক মানের ডিগ্রি তা না, উন্নত সুযোগ সুবিধা আছে এখানে। প্লাস হচ্ছে বিভিন্ন দেশের মানুষের সাথে চলাফেরা, তাদের সংস্কৃতি সম্পর্কে জানা, ওইসবের প্রতি আমার খুব আগ্রহ ছিল। তাছাড়া আমার কাছে মনে হয় বিদেশে পড়াশোনাটা মানেই হচ্ছে নিজেকে সামনের দিকে এগিয়ে নেওয়া, তো নিজেকে তৈরি করা। তো এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি। তো এর জন্যই আমার ট্রাই করা যে আমি অ্যাব্রোডে যাবো তো যাবো। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আপনি এরকমটা ছিলেন। আমার যতদূর মনে পড়ে আপনি যেটা বলতেন ওটা করার চেষ্টা করতেন এবং করে ছাড়তেন অনেক সময়, আমরা এটা দেখেছি আর কি নানা ক্ষেত্রে। তো যেহেতু আপনি পড়তে গিয়েছেন এবং আপনি বললেন যে আপনার এটা ড্রিম ছিল একটা, তো সেই বিষয়টা, তবে আমার একটা কথা মনে পড়ে গেল এই মুহূর্তে। আমি তো যখন আমার ক্যারিয়ার স্টার্ট হয়েছে আপনাদের বিশ্ববিদ্যালয়ের আগেও আমি আরেকটা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছিলাম 2 বছরের মতো। ওটা ছিল প্রথম, আপনাদেরটা সেকেন্ড। তো আপনি যখন আমি ক্লাস নিতাম বা নেওয়া শুরু করলাম কিছুদিন পরে, আমি তো সাধারণত সমস্ত শিক্ষার্থীদেরকে আপনি করে বলি। তো আমি যখন আপনাকে আপনি করে বলা শুরু করলাম, আপনি বললেন, স্যার আপনি আমাদেরকে কেন আপনি করে বলছেন? তুমি করে বললে কি হয়, সবাই তুমি করে বলে, আপনি কেন আপনি করে বলছেন? এই কথাটা আমার মনে পড়লো হঠাৎ করে আর কি। তো আমি এখনো আপনাকে ওরা বলছি এবং আমি এখন পর্যন্ত যাদের পড়াচ্ছি সবাইকে আপনি করে বলি আর কি। তো এটা মনে হলো আপনার কথা শুনে আর কি, মনে পড়লো আর কি। বললাম না যে কিছু কিছু কথা মনে পড়ে যাবে। অনেক সময় হয়ে গেছে, তারপরও কিছু কিছু বিষয় মনে আছে আমার। তো সেটা হয়তো বা আমরা শেয়ার করবো। তো আপনি তো দেশের বাইরে পড়তে গেলেন কারণ আপনার একটা ড্রিম ছিল এবং আপনার নিজের সাথে নিজের একটা কমিটমেন্ট ছিল। ওভারঅল আপনি জানতেন যে দেশের বাইরে পড়াশোনা করলে আপনি আরো ভালো কিছু শিখতে পারবেন এবং আপনি অন্য দেশের কালচার, অন্য দেশের যে সমস্ত আম, আমি বলবো যে স্ট্যান্ডার্ড আছে সেগুলো আপনি নিজের মধ্যে ধারণ করতে পারবেন, এজন্য আপনি বাইরে পড়তে যেতে চেয়েছিলেন। তো আমাকে একটু বলেন, কারণ অনেকেই তো এটা হয়তো বা ভবিষ্যতেও দেখবে যে সাধারণত আমাদের দেশ থেকে আম, একটা স্টুডেন্ট বিদেশে যাওয়ার জন্য তাকে সাধারণত কি কি প্রসেস বা কি কি স্টেপ গুলো ফলো করা উচিত বা করতে হয়, বা আপনাকে কি কি স্টেপ ফলো করতে হয়েছিল ওই সময়টা? আম, আমার হচ্ছে আমি অনেকগুলো প্রবলেমের ফেস হয়েছে এখানে। তো প্রথমত হচ্ছে
আমি প্রথমে কয়েকটা কান্ট্রি আমি সিলেক্ট করেছি যে এই কান্ট্রি গুলো আমার ভালো লাগে। ওগুলা করে ওখান থেকে কিছু ইউনিভার্সিটি আমি সিলেক্ট করেছি, যেগুলা যে আমার মানে আমি ইসের মধ্যে পড়াশোনা করব, ইকোনমিক্স এর মধ্যে ওটা কোন ইউনিভার্সিটিটা বেস্ট ওইটা আগে ওকে আমি চুজ করেছি। ওকে দেন হচ্ছে আমি আমার ট্রান্সক্রিপ্ট, আমার পাসপোর্ট এগুলো সবকিছু আমি সাবমিট করেছি, আমার আইএলটিএস সার্টিফিকেট। তো এটা করার পরে হচ্ছে ওরা আমাকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমাকে ইন্টারভিউর একটা টাইম দিয়ে থাকে, ওরা দিয়েছে। তো ইন্টারভিউ দেই, ইন্টারভিউ দেওয়ার পর ওরা একটা অফার লেটার পাঠায়, ওই অফার লেটার নিয়ে এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। তখন দেখা যায় কি পাসপোর্টের মেয়াদ থাকতে হয় হচ্ছে 15 মাসের। বলক অ্যাকাউন্টে একটা বিগ একটা অ্যামাউন্ট টাকা রাখতে হয়। সবকিছু মিলে এটা তো ইজি ছিল না। ওকে। এমনিতে আপনার, আমি জানি যে যতটুকু আপনি জার্মানি ছাড়া কি অন্য দেশে ট্রাই করেছিলেন নাকি শুধু জার্মানিতে করেছিলেন? না, আমি হচ্ছে জার্মানি, বেলজিয়াম, পোল্যান্ড এই 3টা দেশে আমি ট্রাই Okay. করেছিলাম। তো আমার জার্মানিতেই হয়ে গেছে। আচ্ছা, জার্মানির একটা ব্যাপার আপনার সময় ছিল কিনা আমি জানি না, আমি যেটা জানলাম কিছুদিন আগেও আমাদের একজন স্টুডেন্ট গিয়েছে। তো জার্মানিতে একটা প্রসেসিং টাইম লাগে, বিশেষ করে এখানে ইন্টারভিউ ডেট পাওয়ার জন্য প্রায় মোর দ্যান 18 মান্থস, 1.5 বছরের মতো। আপনার কি সেটা লেগেছিল নাকি আপনি আগেই পেয়েছিলেন ইন্টারভিউ ডেট? আর না, এই কোভিড এর পরে এটা ছিল না 21-এ। ওকে ওকে, তাহলে আপনি ওই এটা ছিল সময়টা না, আর এবং কি করেছেন? ভিসার রেশিও খুব ভালো ছিল। ও, দ্যাটস গ্রেট। হ্যাঁ, তাহলে ওই যে আপনার বুদ্ধিটা, মানে প্রত্যুৎপন্ন মতি যেটা বলে আমরা কি আর কি, অর্থাৎ তৎক্ষণাৎ যে বুদ্ধি সেটা আপনার কাজে দিয়েছে আর কি, অ্যাজ ইউজুয়াল। দ্যাটস গ্রেট। সো এই পর্যায়ে আপনি প্রসেস শেয়ার করলেন, পাশাপাশি কিছু কিছু চ্যালেঞ্জ বা কিছু কিছু ব্যাপার শেয়ার করলেন। আমি এটা জানতে চাই, আপনি দেশের বাইরে গিয়েছেন, আহ, সেক্ষেত্রে আমরা জানি সাধারণত মেয়েদের জন্য, আমার ছোট বোনও দেশের বাইরে গিয়েছে, যদিও আমাদের ফ্যামিলি খুবই আম, আমি বলবো যে এই সমস্ত ব্যাপারে খুবই কনসাস, আমরা এটাকে ভালোভাবেই নেই। কিন্তু অনেক পরিবার আছে যেটা মেয়েদেরকে দেশের বাইরে পড়তে পাঠানোতে তাদের বাধা বিপত্তি থাকে, নানা ধরনের তাদের কনসার্ন থাকে। তো আপনার ক্ষেত্রে দেশের বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে এরকম সামাজিক পারিবারিক কোনো বাধা বিপত্তি ছিল কিনা? এর পাশাপাশি আপনার এই যে দেশের বাইরে আপনি পড়তে গেছেন, সেখানে আপনার জীবনের ক্ষেত্রে চলার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ গুলো আপনি মোকাবেলা করেছেন এবং সেগুলোকে কিভাবে ওভারকাম করার চেষ্টা করেছেন? তো 3টা পার্ট, আপনার প্রথমত হচ্ছে আপনার ফ্যামিলি বা আপনার সোসাইটি আপনাকে কোনো ব্যারিয়ার বা ব্যারিকেড দিয়েছিল কিনা, বা কোনো ধরনের আপনি এসের মধ্যে কোশ্চেনের মধ্যে পড়েছেন কিনা। সেকেন্ডলি হচ্ছে আপনি দেশের বাইরে গিয়ে সেখানে কি কি ধরনের প্রবলেম বা চ্যালেঞ্জেস ফেস করেছেন এবং সেগুলো কিভাবে ওভারকাম করেছেন। 3টা পার্ট আপনি আলাদা আলাদা করে বলতে পারেন। ওকে, ঠিক আছে। প্রথমত হচ্ছে আমার ফ্যামিলি, যদি আমার ফ্যামিলির সাপোর্ট না থাকতো হয়তো আমি সুমাই আজকে এই অবস্থানে এই পজিশন আসতে পারতাম না। গ্রেট। আর তাছাড়া হচ্ছে আমার বোন, তারপর আমার ফুফাতো ভাই বোন ফুপিরা সবই বেলজিয়ামে, জার্মানির পাশের একটা কান্ট্রিতে থাকে। তো আমার পরিবার থেকে কোনো বাধা ছিল না, বরং আমার বড় ভাই, আমার 2 ভাইয়ের উৎসাহতে আজকে আমি এখানে। ওকে। আর আমাদের যে বাসা, যে মিয়াবাড়ি, আমাদের ওখানে মানে 99% ছেলে মেয়ে দেশের বাইরে আসে পড়াশোনা করার জন্য। তো ওকে। এটা আমার কোনো প্রবলেম হয়নি। আচ্ছা আচ্ছা। আর সেকেন্ড হচ্ছে ইউনিভার্সিটিতে মানে জার্মানিতে আসার পরে যেটা আমার জানা ছিল না, যে পড়াশোনার পাশাপাশি তো আমার পিআর এর একটা টেনশন মাথায় কাজ করবে, লিগ্যাল ভাবে থাকতে হবে। এক্স্যাক্টলি। তো ওইটা নিয়ে দেখা যায়, তো আমার হচ্ছে ছিল স্কলারশিপ ছিল, আমি সেমিস্টার ধরতে পারি নাই, এর জন্য আমার স্কলারশিপটা নষ্ট হয়ে গেছে। ও। তো আমার একটা সেমিস্টার ফি, অ্যাকোমোডেশন কস্ট সবকিছু মিলে তো অনেক মানে টেনশন, একটা প্যারা, এটা সকল স্টুডেন্টদের। আর আমি এর মধ্যে একটা মেয়ে মানুষ। হ্যাঁ, সবাই ইউরোপে আছে, তো সবাই সবার মতো আছে, কেউ কারোর জন্য নেই। হুম হুম। তো দেখা যায় প্রথম 1 বছর আমার অনেক বেশি কষ্ট হয়েছে, আমার জব ম্যানেজ করতে হয়েছে, ওখান থেকে আমার থাকা খাওয়া পড়াশোনা এভরিথিং অল। তো পড়াশোনা সবকিছু নিজের আয়ত্তে নিয়ে আসছি। তারপরে আসলে হচ্ছে পিআর। হুম। তো যেমন বেলজিয়ামে যারা স্টুডেন্ট হিসেবে আসে, তো
ওদের হচ্ছে আপনার উইদাউট ম্যারেজ ছাড়া কখনো পিআর হবে না, আচ্ছা এটা কোনোভাবেই পসিবল না। তো জার্মানি এটা হয় পিআরটা, কিন্তু এটা 7-8 বছর। এটা তো খুব একটা টু মাচ একটা টাইম। লেন্দি। আর আমি একটা মেয়ে মানুষ, সবকিছু আমার চিন্তা ভাবনা করতে হয়। তো তখন তো আমি পুরো ডিপ্রেশনে চলে যাই, আমি অনেক কান্নাকাটি করি, দেশে চলে যাব। আচ্ছা তো আমার এক কাজিন আছে, ও হচ্ছে কানাডা থাকে, ও ইতালি থেকে কানাডা চলে গেছে। তো আমাকে বুদ্ধি দিল কি, যে তুমি ইতালিতে ক্যারিয়ার ট্রান্সফার করো, ওখানে যদি মাস্টার শেষ করতে পারো তাহলে দেখা যাবে তোমার অটোমেটিক তোমার পিআর হয়ে যাবে। ওকে তো আমি ইউনিভার্সিটি, এখানে একটা কাপোস্কার ইউনিভার্সিটিতে, এখানে আমি সবকিছু মানে অ্যাপ্লাই করি এখানে ক্রেডিট ট্রান্সফার করার জন্য। তো আমার কপালটা খুব ভালো, মানে সেটা হয়ে যায় দুই আচ্ছা মাসের মধ্যে হয়ে যায়। তো এখন প্রবলেম হচ্ছে, যেহেতু আইএলটিএস এর সার্টিফিকেটের ভ্যালু থাকে 2 বছর, 2 বছর আমার শেষ, আচ্ছা আমার এটার নেই, মূল্য নেই, সার্টিফিকেটের না ভ্যালু শেষ। এখন আমার আইএলটিএস দিতে হবে। তো ওই যে দেখা যায় 15 দিনের মধ্যে আমি একটা প্রিপারেশন নিয়ে এখান থেকে একটা আইএলটিএস দেই। তো বেশি ভালো রেজাল্ট আসে নাই, 6.5, অনেক কষ্ট করতে হয়েছে। তো এখানে এসে আমি ক্রেডিট ট্রান্সফার করি। তো মূলত আমার ভ্যানিসে কাপুস্কার ইউনিভার্সিটি থেকে হচ্ছে আমার মাস্টার্সটা কমপ্লিট হয়। আচ্ছা একটু লেট হয়েছে, আমি 23-এর শেষের দিকে আমার মাস্টার্স কমপ্লিট হয়, আচ্ছা মানে ক্রেডিট ট্রান্সফারের কারণে। হুম, তো আলহামদুলিল্লাহ 24-এ আমার অটোমেটিক আমার পিআর হয়ে যায়। আচ্ছা তো এখন আলহামদুলিল্লাহ ভালো, খুবই ভালো, 2টা জব করছি, হোলসেলের বিজনেস করছি। তারপর হচ্ছে আফটার 3 or 4 মান্থের মধ্যে বেলজিয়াম একটা শপ নিব, বাংলাদেশে একটা শপ নিয়েছি ভাইয়ার আপুর সাথে গ্রেট শেয়ারে। ওকে তো সবকিছুর মধ্যে যেই 1 বছর 2 বছর যদি আমি কষ্টগুলো না করতাম বা এরকম ফাইট না করতাম, বা ওই যে আমি ভয়ে দেশে চলে যেতাম, হয়তো আজকে এগুলো হতো না। এক্স্যাক্টলি আজকে কষ্ট করার ফলই হচ্ছে এই যে আমার সাফল্য। রাইট আমরা দোয়া করি অনেক অনেক আপনি আরো সাফল্য লাভ করেন। তো আমি একটু জানতে চাই যে ইনশাআল্লাহ। আহ, আপনি তো দেশের বাইরে পড়াশোনা করেছেন, দুটোই দেশে, উন্নত দুটি দেশে আপনি পড়াশোনা করার সৌভাগ্য হয়েছে। সেক্ষেত্রে আমাদের দেশের পড়াশোনার সাথে ওই দুটি দেশের বা উন্নত দেশগুলোর পড়াশোনার পার্থক্যটা কি, মানে মূল পার্থক্য কি কি? আমাদের দেশের সাথে আর ইউরোপিয়ান দেশগুলোর ইউনিভার্সিটির পড়াশোনার যদি পার্থক্য ধরি, তো বলে শেষ করা যাবে না, আপনি মূল অনেক বেসিক যে বেশি। পার্থক্যগুলো আমাকে কাইন্ডলি একটু বলেন। প্রথমত হচ্ছে এখানকার পড়াশোনার যে মান, সেটা অনেক উন্নত বাংলাদেশ থেকে। এটা এখানে হচ্ছে গবেষণা ভিত্তিক। ওকে আর বাংলাদেশে যেটা আমিও করেছি, যে মুখস্থ করে এক্সাম দিয়ে পাশ করে ফেলছি, এটা এখানে কোনোভাবেই পসিবল না। এখানে মাসে 2বার হলেও আমার ইন্ডাস্ট্রি ভিজিটে যেতে হয়েছে, ওইটার উপর আমার প্রজেক্ট তৈরি করতে হয়েছে, কিন্তু বাংলাদেশে পসিবল না। বাংলাদেশে চাইলে একটা স্টুডেন্ট স্কলারশিপ পায় না, এখানে কিন্তু পসিবল, স্কলারশিপ, খাওয়া দাওয়া, মানে সবকিছু ফ্রি। তা এটা তো মনে হয় সব থেকে বেশি একটা সুবিধা। আর জবের যে একটা অপরচুনিটি স্টুডেন্টদের, এটা তো বেস্ট ইউরোপ বাংলাদেশ থেকে। আচ্ছা আচ্ছা তাহলে মূল কয়েকটা পয়েন্ট আমি যেটা বুঝতে পারলাম, যেটা হচ্ছে রিসার্চ বেসড লেখাপড়া, অর্থাৎ পড়াশোনার সময় শুধুমাত্র ওই তাত্ত্বিক যে লেখাপড়া বা থিওরিটিক্যাল যে লেখাপড়া, তার বাইরে তারা হলো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড পড়াশোনাটা তারা বেশি ফোকাস করে। এর পাশাপাশি ওখানে একটা জবের ফ্যাসিলিটিস, বিশেষ করে স্টুডেন্টদের জন্য পার্ট টাইম একটা জবের ফ্যাসিলিটিস আছে, যেটাও আসলে ওই সমস্ত দেশের শিক্ষার্থীদেরকে অনেক বেশি উদ্বুদ্ধ করে লেখাপড়া করার জন্য। পাশাপাশি তার যে সেলফ সাফিসিয়েন্সি অথবা সেলফ যে রিলায়েন্স বা ইন্ডিপেন্ডেন্স বলি, এটার ক্ষেত্রেও তাকে আসলে সহযোগিতা করে। তাছাড়া আহ, স্যার, একটা জিনিস কি মনে হয়, আমাদের বাংলাদেশের 99% শিক্ষা প্রতিষ্ঠানগুলো না, মানে সরকার নিয়ন্ত্রণ করে থাকে, পাঠ্যপুস্তক, সিলেবাস, আচ্ছা প্রশ্ন, আচ্ছা মানে স্বাধীনতা বলতে কিছু নেই। কিন্তু আচ্ছা এখানে স্বাধীনতা জিনিসটা আছে। আচ্ছা আচ্ছা এটা যারা একাডেমিশিয়ান অর্থাৎ শিক্ষাবিদ যারা, ওনারাই এই ব্যাপারটা পরিচালনা করেন উন্নত দেশগুলোতে, এটাই আপনি বলতে চাচ্ছেন? জি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, great. আচ্ছা, এরপরে আহ, লেখাপড়ার কথা শুনলাম। এখন আমরা একটু আপনার পারিবারিক বিষয়ে যতটুকু বলা যায় পরিবার নিয়ে এবং আপনার শৈশবের কিছু মজার স্মৃতি নিয়ে আমাদেরকে শেয়ার করুন কাইন্ডলি। পরিবারে ওকে। কে কে আছে? পরিবার তো আহ, আমার পরিবার যদি আমার পাশে না থাকতো, বিশেষ করে আমার বাবা তো অনেক আগে মারা গেছে 2010-এ, তখন আমি খুবই ছোট। তো আমার ভাই, আমার মা, ওরাই তো আমার পরিবার। ওরা না হলে হয়তো আমি বললাম না এখানে আসতে পারতাম না। রাইট। আর যদি শৈশব বলতাম, শৈশবে আমি খুব একটু ক্রেজি টাইপের ছিলাম। মানে কি বলে, আমি যখন আমার একটা কথা, মানে প্রায় এটা মনে পড়ে, অনেকের কাছে আমি শেয়ার করি, আমার স্টুডেন্টদের কাছেও আমি অনেক শেয়ার করেছি। তো আমি যখন ক্লাস 3-তে পড়ি, তো আমি খেলাধুলা করব ক্লাস 5-এর মেয়েদের সাথে। আচ্ছা 1-2 তো প্রশ্নই ওঠে না। আর আমি হচ্ছে, আমার বাবা স্কুল দিয়েছে, দাতার মেয়ে, আমি যা বলবো তাই। এখন 5-এর মেয়েরা আমাকে খেলাতে নিবে না, আচ্ছা। খেলাতে নিবে না। আর নিলেও সেটা হবে দুধ ভাত। মানে আমার কোনো মূল্যই থাকে না। Right. তো যাই হোক, আমার মনে আছে আমি একটা 5-এর মেয়েকে ইচ্ছা মতো পিটাইছিলাম, কেন আমাকে নিবে না। আমি অনেক বেশি ক্রেজি ছিলাম। তো তখন দেখা যায় ওরা কোনো প্রতিবাদ করতে পারেনি, কারণ আমি হচ্ছে দাতার মেয়ে, মানে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে। তো হেস্তার আমার বাবার কাছে বিচার যে আপনার মেয়ে তো মাস্তানি শুরু করছে স্কুলে, সবকিছু আপনার আন্ডারে, এটা তো আপনি একটা বিচার করেন আপনার মেয়ে। তো কি বিচার? আম, ওদের কাছ থেকে, মানে ওদের, মানে 5-এর মেয়েদের কাছে আমার মাপ চাইতে হবে। ওকে। না, এটা না, এখনো আমি মাথা নিচু করতে শিখি নাই। এখনো কারো কাছে আমি মাথা নিচু করি না। তো আমার মনে আছে আমি মাপ না চেয়ে দোতলা থেকে লাফ দিয়েছিলাম, তাও আমি মাপ চাইবো না, আমার পা ভেঙে গেছিল। মানে এটা খুব মনে পড়ে আমার, আচ্ছা। যে আমি এরকম ছিলাম শৈশবে। দুরন্ত ছিলেন, সেটা আমরাও টের পেয়েছি অনেক সময়। অনেক However, বেশি। আপনার আমি জানি যে আপনি হয়তো বা কিছুদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার ব্যাপারে যদি কিছু শেয়ার করতে চান। আছে, ও ভালো আছে। আচ্ছা আচ্ছা। ও ভালো আছে, দেশে আছে। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা জেনে খুব আনন্দিত হলাম এবং আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়ে রাখলাম। এরপরে ধন্যবাদ স্যার। যেটা আপনি একটু সংক্ষেপে বলবেন যে আপনার ইন্সপিরেশন কোনগুলো বা কারা আপনার জীবনে? কারা যদি বলি, তাহলে সবার আগে হচ্ছে আমার বড় ভাই। Right. বড় ভাই, উনি না, মানে ওনার কাছ থেকে শিখি, মানে বিপদে বা কঠিন সময়ে কিভাবে নীরব থাকতে হবে, হুম। আম, অথবা কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। Right. আরেকজন হচ্ছে, আপনি চিনবেন, আমার প্রয়াত মান্নান স্যার। স্যার কিন্তু আমাকে মেয়ে ডেকেছিল। হ্যাঁ, তা তো আমি জানি, হ্যাঁ তা তো। তো উনিও যদি আমার জীবনে না থাকতো, হয়তো আমি সুমাইয়া এখানে থাকতাম না। উনি একটা এত সাপোর্টিং একটা পার্সন ছিল। এক্স্যাক্টলি। আপনারা স্যারের তো জন্য আমরা আছেন দোয়া করি। সবাই। অনেক সময় মনে পড়ে স্যারের কথা, কারণ অনেক সময় আমরা স্যারের সাথে কাটিয়েছি আর কি। আল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করি। আহ, জান্নাতুল ফেরদৌস দান করুক, স্যারকে দোয়া করি আমরা। আম, আহ, আর অন্য কোন বিষয় আছে যেটা, কোন কোন কাউকে দেখে আপনি ইন্সপায়ার্ড হন, বা কোনো সিনেমা জগতের বা ক্রীড়াবিদ বা এরকম কোনো কিছু আছে? সিনেমা আমি ততটা দেখি না। আচ্ছা। বা কোনো আমি ছোট বিজনেস আইকন, থেকে যেহেতু আপনি বড়, বিজনেস শুরু করেছেন, বিজনেস আইকন যদি থাকে। আচ্ছা ঠিক আছে, ডিজনি। আমার তো ছোটবেলা থেকেই আম, আমার স্বপ্নই ছিল আমি অনেক বড় ব্যবসায়ী হব। মানে Okay. চাকরির প্রতি আমার কোনো ইচ্ছা ছিল না। আচ্ছা। চাকরিটা হচ্ছে সাময়িকের জন্য। তো এইটা হচ্ছে আমার বড় ভাই, খুব ভালো একটা ব্যবসায়ী। ওনার ওনার খুব বেশি কি বলে যোগ্যতা। তো আমি না কন্টিনিউ, আমি যখন ক্লাস 4-5-এ পড়ি, তখন ওনার কাছ থেকে সবকিছু নিতাম আইডিয়া, যে কিভাবে কি করা যায়, বড় হব, কি করব। আর বিজনেস হচ্ছে, আমি এখানে 1 বছর ধরে আমি হোলসেলের বিজনেস করি। এটা আচ্ছা। হচ্ছে সম্পূর্ণ আমি আমার যোগ্যতা দিয়ে, হুম হুম। কাউকে দেখে না। ওকে। আচ্ছা, এই পর্যায়ে আমি জানতে চাই যে
আপনার জীবনের ফিলোসফি কি, বা আপনি আপনি আপনার জীবনকে কিভাবে ভাবেন বা দেখেন? আমার জীবনে আমার ফিলোসফি হচ্ছে, প্রথমত হচ্ছে আমি জীবনকে দেখি কি, আমি জীবনের সুখ বা শান্তিটা খুঁজে পাই হচ্ছে মানুষকে সাহায্য করার মাধ্যমে। ওকে। এর একটা প্রধান কারণ হচ্ছে আমি যখন অ্যাব্রোডে আসি আমার 1 বছর না অনেক কষ্ট হয়েছে, অনেক। কিন্তু এখন দেখা যায় কি, যদি 20 জন স্টুডেন্ট আসে, সেটা হুম। ইউরোপ হোক ইউরোপের বাইরে হোক, আমি সুমাইয়া কোনো না কোনো ভাবে তাদেরকে হেল্প করি। মানে ওই সমস্যা তাদের আর ফেস করতে হয় না যারা আমাকে চিনে। আচ্ছা, আচ্ছা, আর হচ্ছে ওই যে বললাম না, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ছোট ছোট মুহূর্তের মধ্যে, ঘটনার মধ্যে নিজের শান্তিটা খুঁজে বেড়াই। আচ্ছা, মানে আচ্ছা। এটা অবশ্যই মানুষকে হেল্প করার মাধ্যমে। ওকে। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি আহ, অল্প সময়ের মধ্যে কি পরিকল্পনা আছে যেটা আপনি? আচ্ছা, ঠিক আছে। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমি তো বললাম যে আফটার 2 or 3 মান্থস এর মধ্যে বেলজিয়ামে শপ নিব। মানে আমি যে বিজনেস করতে চাই 26-এ, সেটা ইউরোপে সেটেল করব। ওকে। নেক্সট ইয়ারে বাংলাদেশের জন্য কিছু করব। আচ্ছা, আচ্ছা। মানে এটা করবোই বাংলাদেশের জন্য, ইনশাআল্লাহ। অফকোর্স, এটা তো আপনার রুট, সুতরাং এখানে তো আপনার অবশ্যই করতে হবে। দেশের প্রতি কর্তব্য দায়িত্ব আপনি যেখানেই থাকেন না কেন, এটা অবশ্যই সবসময় আমি থাকবে, আমার রাখা দেশকে অনেক উচিত। বেশি সেই ভালোবাসি, শিক্ষাগুলো আমরা অনেক। দেওয়ার চেষ্টা করি বা করেছি, তাই না? আচ্ছা। হ্যাঁ। তো এখন আপনার যারা ফেলোস আছে বা আপনার ইয়াং যারা আছে আমাদের সোসাইটিতে, তাদের জন্য আপনার পরামর্শ কি? ইয়াংদের জন্য পরামর্শ, যারা স্টুডেন্ট আছে কোনোভাবে যেন সময়গুলোকে নষ্ট না করে। যদি অ্যাব্রোডে আসতে চায় ওইভাবে নিজেকে তৈরি করুক, আর যদি না দেশে কিছু করতে চায়, পড়াশোনার পাশাপাশি নিজেকে তৈরি করুক। সময় নষ্ট করা যাবে না, দুনিয়াতে একবারই আসছে, মারা যাওয়ার পর আর ফিরবে না। সো বাঁচতে হবে বাঁচার মতো করে, নিজের পরিচয়ে। তো ওইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সো ইটস দ্য এক্সাক্ট ফিলোসফি অফ ইউর লাইফ, আমি যেটা বুঝতে পারলাম। এটা খুব দারুণ বলেছেন আর কি, সুন্দর একটি কথা বলেছেন। মানুষ দুনিয়াতে এসেছে একবারের জন্য, সুতরাং আহ, সে যেটা করে যাবে এই পৃথিবীতে, রেখে যাবে, কন্ট্রিবিউশন করে যাবে, এটা সে একবারই চান্স পাবে, তাই না? একবারই সুযোগ পাবে। হ্যাঁ, সুতরাং তার এই লাইফটা আহ, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে এবং সারা পৃথিবীকে ভালো করার জন্য সে যদি কিছু কন্ট্রিবিউট করতে পারে, এবং সে যদি তার যে ফুটপ্রিন্ট রেখে যেতে পারে, এটা আমার মনে হয় যে তার মৃত্যুর পরেও মানুষ স্মরণ করবে এবং এটাই বেঁচে থাকবে, তাই না? সেটা হতে পারে ভালো এটাই কোনো বেঁচে ব্যবহার, থাকবে। তার সঠিক কাজগুলো করা। এর মাধ্যমেই কিন্তু আসলে আমরা কল্যাণ করতে পারি, অন্যের কল্যাণ করতে পারি, দেশের কল্যাণ করতে পারি, দেশের আশেপাশের কল্যাণ। মানুষগুলোকে ভালো ভালো রাখতে পারি, ভালো করার চেষ্টা করতে পারি। ভালো ব্যবহারের মাধ্যমেও হতে পারে সেটা, যেটা আমি বললাম। আচ্ছা, এরপরে আমরা মোটামুটি কিছু কমন যে বিষয়গুলো সেগুলো আমরা জানলাম। এরপরে একটা হুম। র্যাপিড কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো আমরা করবো, এবং আমাদের টাইমের যদি একটু বাধ্যবাধকতা আছে। আপনার সময়ের অনেক ওখানটায় আছেন, কাজ করে এসেছেন সারাদিন, তারপরেও আপনি সময় বের করেছেন, সেটার জন্য ধন্যবাদ জানাচ্ছি আরো একবার। তো এটা র্যাপিড ফায়ার রাউন্ডের মতোই অনেকটা, কাইন্ড অফ, আমরা সেটা বলতে পারি। তো আমি কিছু কমন কোশ্চেন করব, 10টি কোশ্চেন আছে, যার মধ্যে দুটি অপশন আছে, যে কোনো একটি অপশন আপনাকে চুজ করতে হবে। কেমন? সো আর ইউ রেডি? ওকে। ওকে। দেশ, বিদেশ, কোনটি? দেশ। দেশ। গ্রেট। শৈশব, বর্তমান? শৈশব। ওকে। মা, বাবা? বল, কাকে বাদ দিব? একটা নিতে হবে, দেখি পারেন কিনা আর কি, কঠিন কোশ্চেন। বাবাকে খুব মিস করি। ওকে। ওকে, দ্যাটস গ্রেট। দেশি খাবার, বিদেশি খাবার? দেশি খাবার। ওকে, সবই দেশি। আচ্ছা, গুড। বৃষ্টি, রোদ? বৃষ্টি। ওকে। পাহাড় না সমুদ্র? হায় আল্লাহ, আমি তো কনফিউজ। দুইটাকেই ভালোবাসি, এনজয় করি। পাহাড়। ওকে, গুড। অনেকটা আমার সাথে মিলে যাচ্ছে, অনেক, মানে অনেক জায়গায় আর কি। আহ ব্যক্তিগত গাড়ি, রিক্সা? রিস্কা। ওকে, রিক্সা। আচ্ছা, বাসায় সময় কাটানো না ঘুরতে যাওয়া? অবসরে? অবসরে ঘুরতে যাওয়া।
ওকে, শহর নাকি গ্রাম? গ্রাম। মানে ভ্যানিস নাকি ঢাকা? ভ্যানিস। সেটা ফাইনালি, ভ্যানিস অবশ্যই। ফাইনালি আপনি কোনো একটা বেছে নিলেন আর কি, যেটা মিলল না আর কি। গ্রেট। ভ্যানিস, হ্যাঁ ভ্যানিস আসলে আহ, পছন্দ না করার মতো কোনো কারণ নেই। তারপরেও ঢাকা একটা ডিফারেন্ট, বিশেষ করে ঢাকাতে যারা শৈশব কৈশোর কাটিয়েছে তাদের জন্য ওই শহরের যে ব্যস্ততা, ফুটপাত, এত মানুষ, হ্যাঁ, এটা একটা ব্যাপার। তো আমরা র্যাপিড রাউন্ড শেষ করলাম এবং মোটামুটি আমরা আমাদের যে প্রশ্নগুলো থাকে সবই আপনাকে করে ফেললাম। এখন আপনার যদি কোনো কিছু বলার থাকে বা শেয়ার করতে চান, যেটা আমি জিজ্ঞেস করিনি, আর বাইরে যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। এর বাইরে আহ যদি বলতে চাই, প্রথমত হচ্ছে যারা বাংলাদেশে যারা এই লাইফটা যারা দেখছে, যারা যদি আসতে চায় ইউরোপে বা কোনো দেশে স্টাডি করার জন্য, অ্যাভয়েডের জন্য, আমাকে স্মরণ করতে পারে। আমি সর্বোচ্চ হেল্প করব সব দিক দিক দিয়ে। ওকে, ওকে, দ্যাটস গ্রেট। মানে আসার পরও যদি কোনো প্রবলেম হয় আমাকে যেন স্মরণ করে, আমি হেল্প করব ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। আহ এটাই। আর সবাই দেশকে ভালোবাসুন, দেশের অবস্থা ভালো না। দেশকে ভালোবাসুন আর সবার সবার পাশে থাকেন, সাপোর্টিং হন। রাইট, সাপোর্টিং হওয়াটা ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। সো হোপফুলি থিংস উইল বি অল রাইট ভেরি সুন, এবং সবকিছু ভালো হবে। এবং আমরা আমাদের ইনশাআল্লাহ। দেশের জন্য কাজ করব, আমরা চেষ্টা করব দেশকে উন্নত করার জন্য, এবং আমাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব সৎভাবে জীবনযাপন করার মাধ্যমে, যেটা করণীয় সেটা করার মাধ্যমে, যেটা বর্জনীয় সেটা বর্জন করার মাধ্যমে, সবার প্রতি সহমর্মিতা সহযোগিতা এগুলো আমরা বাড়ানোর চেষ্টা করব। এবং সবার মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন যেটা আমাদের আছে যুগ যুগান্তর ধরে, সেটা আমরা ধরে রাখার চেষ্টা করবো এবং বৃদ্ধি করার চেষ্টা করবো। তো ইনশাআল্লাহ। সুমাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি জানি যে বিদেশের লাইফ কেমন, আহ, যথেষ্ট আমার ধারণা আছে, সুতরাং সেই জায়গা থেকে আপনি এতক্ষণ সময় দিয়েছেন এজন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার। মানে আমি খুবই সবকিছু শেয়ার করতে পারলাম অনেক দিন পরে। থ্যাংক ইউ। এবং আপনি খুব সুন্দর আনসার করেছেন আর কি, হ্যাঁ, খুবই সুন্দর আনসার করেছেন। আমি জানি না কত ভালো কোশ্চেন করতে পেরেছি, বাট আপনি আচ্ছা, অনেক আমি সুন্দর ট্রাই আনসার করেছি করেছেন। স্যার। আমি নার্ভাস ছিলাম, বাট আমি ট্রাই করেছি। না, না, ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল, এটা আমাকে বলতে। ওকে। থ্যাংক ইউ, আপনি ভালো থাকবেন। আবার নিশ্চয়ই কখনো ওকে, কথা হবে ওয়েলকাম। আমাদের, হ্যাঁ। দোয়া রইল। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।